বন্ধ থাকা অবস্থায় নিজের বাম হাতে মাথা চেপে ধরতে হাতের ক্যানুলায় টান অনুভব করে জাংকুক। জাংকুকের হুঁশ ফিরে আসতেই বয়স্ক ডক্টর বলে ওঠে, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন নাও মিস্টার খান। আপনি পুরোপুরি রিকভার হয়ে গেছেন। শরীরটা খানিকটা দুর্বল থাকলেও কিন্তু শরীরে কোনো প্রকার অবশিষ্ট বিষ নেই আপনার। একদিন রেস্ট নিলে বাকি দুর্বলতাটাও কেটে যাবে আপনার ধীরে ধীরে। ডক্টরের কথায় কিছুই বুঝল না জাংকুক। অতিরিক্ত ওষুধের ডোজে মাথা হ্যাং হয়ে আছে। তাড়াতাড়ি করে ইউনি বলে ওঠে, ভাই ভাই আপনি ঠিক আছেন তো? জাংকুক এবারও বুঝল না। আমার আবার কি হবে? আমি ঠিক আছি। ভাই আপনাকে না সাপে কামড়িয়েছিল, সেজন্যই তো এত চিকিৎসা চলছে আপনার। জাংকুক এক মুহূর্তের জন্য মনে করতে পারল না। চোখ বন্ধ করে মনে করছে তাদের সাথে কি কি হয়েছিল। কিছু একটা মনে করতে তাড়াতাড়ি করে ইনুকে বলে ওঠে, তোর ভাবি কই রে? আছে তো, ভাবিরও তো সেম অবস্থা, কিন্তু আমি তো বুঝতেছি না সাপে কামড়ালো আপনাকে বিষ কেন। ভাবির তো এখন হুঁশ আসে নাই। জাংকুক পাশ ফিরে দেখে এক নজর দেখে দীর্ঘশ্বাস ছাড়ে জাংকুক। এই মেয়ে তার কথা শোনে না, কিছুতেই শোনে না। নিজেও মরতে বসেছিল, সাথে তাকেও মারতে বসেছিল। সবকিছুর মূলে এই অবদ্ধ নারী। কখনোই তার কথা মতো চলে না। ভাই ভাবি যখন ফোন করছিল তখন আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে এখানকার এলাকার ডক্টরের সাথে যোগাযোগ করি, ওদেরকে সব কিছু খুলে জানাই। ওরা অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে, আপনাকে আর ভাবিকে বেহুশ অবস্থায় পাই, হাসপাতালে অ্যাডমিট করাই। আমি 7টা হেলিকপ্টার সহ বডিগার্ড সহ আমি দ্রুত এখানে আসি। জাংকুক তের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পিট করে নিজের চোখ খুলল তে। অপরিচিত জায়গায় নিজের অবস্থান দেখে, ভয়ত হবার আগে পরিচিত মানুষটার মুখ দেখে স্বস্তির হয় তে। নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় আবিষ্কার করে। চোখ দিয়ে দেখে জাংকুকের ক্লান্ত মুখখানা। তের বেডের পাশের সিটের মধ্যে গা হেলিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে জাংকুক। তার একটা হাত চোখের সামনে দেওয়া। তে জাংকুককে নিজের পাশে দেখে মুখ ফুটে কিছু বলতে চাইল। শুনছেন? আপনার শরীর ঠিক আছে তো? তের জ্ঞান ফিরে আসতে দেখে জাংকুক তাড়াতাড়ি করে তেকে চেক করে সবকিছু ঠিক আছে কিনা, ওরা বাসায় চলে যেতে পারবে কিনা, কারণ বাসায় সবাই তো অস্থির চিন্তায়। এর মধ্যে ইনু কাউকে কিছু জানায়নি, শুধু বলছে ওরা ঠিক আছে, একসাথে আছে। নামজোনার জিনের চিন্তা দেখে একে কুলে করে জাংকুক দুপ করে হেলিকপ্টারে চড়ে বসে। তে ভয় পেয়ে যায়। হেলিকপ্টারে কখনো তেজ ছড়া হয় নাই। কুকের শার্টের কলার চেপে ধরে, কি সমস্যা? গায়ে পড়ছো কেন বারবার? দূরে সরে বসো। জাংকুকের রাগের কথায় তে ভয় পেয়ে যায়। জড়সড়ে হয়ে বলে, আমি ভয় পাচ্ছি তো, সেজন্য। সেটা বলে তে আরো চেপে ধরে জাংকুককে। সরো আমার কোল থেকে তুমি, এমন বেয়াদব্য আমার চাই না। আজ তোমার জন্য আমি অনেক কিছুই হারাতে পারতাম। ভাগ্য আমার ভালো, তাই সবকিছু হারাতেও পুনরায় ফিরে পেলাম। আজকে তুমি আমার অবাধ্য হয়ে বিষ পান করেছো, এটা আমি কখনই তোমাকে ক্ষমা করব না তে। সাথে সাথে তেও বলে ওঠে, স্বামীর বাধ্য বউ হতে গিয়ে আজ আমি অনেক কিছু হারাতে পারতাম মিস্টার বেলেন। তখন কি হতো আমারও তো পাওনা গল্পটা অসম্পূর্ণ হয়ে থাকতো মিস্টার বেলেন। তার চেয়ে বরং আমি না হয় আপনার জীবনে অপরাধী হয়ে থাকলাম। আমার এমন আবেগী বোধ চাই না, পছন্দ না মোটো। শুনতে পেয়েছো তুমি? তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাকা রাউন্ড ঘুরে নামলো জীবন বাড়ির উন্মুক্ত বাগানে। হেলিকপ্টারের আওয়াজ শুনে দৌড়ে যান সেদিকটাই নামজুন। অনেকটা উত্তেজনায় তিনি, কারণ তেকে বিকেল থেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এক প্রকার ইউনু বলছে বিদায় এতক্ষণ চুপ করে আছে, জিনকে কিছুতে বোঝানো যাচ্ছে না, তাই ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। জাংকুক হেলিকপ্টার থেকে নেমে তেকে কুলে করে বাড়ির ভিতর ঢুকে। নামজুন জাংকুকের কুলে তেকে দেখে অবাক হয়।
কি হয়েছে তোর? কি হলো? অজ্ঞান হলো কিভাবে? কোথায় ছিলি তোরা এতক্ষণ? জাঙ্কুক কিছু বললো না। আরে কি হয়েছে বলবি নাকি? টেনশনে মরে যাচ্ছি সেই সন্ধ্যে থেকে, অথচ তোদের একটা খোঁজ পর্যন্ত নাই। তোর দাদু তো কান্নাকাটি করতে করতে শেষ। তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে না। তুই আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি উত্তর দেব? তোমার শোনা মা বেহুশ না, ঘুমিয়ে আছে আমার কোলে। ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় নাই। আর এগুলা সব তোমার শোনা আমার পাগলামির জন্য হয়েছে, বুঝছো? এখন সুস্থ আছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পাগলামি করেছে মানে? ও তোর সাথে গেল কিভাবে? আমি নিয়ে গেছিলাম তাই। ওটার নাম জন। কি দেখে পছন্দ করিস কুকি? না, তাহলে ও তোর কোলে কেন? তুই তো কাউকে তোর আশেপাশে বিটতে দিস না। কিন্তু আমি দেখেছি তুই তের বেলায় চুপ করে থাকিস। তুই তো চুপ থাকার ছেলে না। কোনো উত্তর দিল না জাংকুক। তেকে নিয়ে উপরে চলে যায়। ওখান থেকে জাংকুককে দেখে নামজুন গভীর চিন্তায় পড়ে গেছে। এখন সুগাকে কি উত্তর দেবে? সে তো তারাই জোর করছিল তেকে বিয়ে করার জন্য, আর সুগার মনও তের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। এখন কি হবে? এর কারণে কি আবার জেম বাড়িতে ফাটল ধরবে? আর কিছুই ভাবতে পারে না নামজুন। এখন রাত অনেকটা। তে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে একটা কালো রঙের গ্রাউন পরে জাংকুকের রুমে যায়। জাংকুক তখন ব্যালকনিতে সিগারেট ফুঁকতে ব্যস্ত। নিজের পাশে কাউকে অনুভব করে পেছন ফিরে দেখে তে। এত রাতে এখানে কেন এসেছ? আপনি তো আসতে বলছেন। কখন? ওই যে বললেন না আজকে আমাদের বিয়ে, না বিয়ের ফার্স্ট নাইট না। এই মেয়ে এত বুঝ কেন? জাংকুক থামে, চুপ করে যায়। এত রাতে এখানে আসায় কি হতে পারে তুমি জানো? তে উত্তর করে না, আবার চুপ করে থাকে। নিজের ফার্স্ট নাইটের জন্য এসেছো এখানে? করবো না আমি বাসর, যাও তুমি। তে কিছুই বোঝে না, তাই বোকামি করে বলে ফেলে, কেন? আমার মন চাইছে না, তাই করবো না বাসর। তুমি বের হও আমার রুম থেকে। না, যাব না আমি। কেন? এদিকে আসো, আমার কাছে আসো। জাংকুক তের মুখে হাত দেয়। হাত দুটো তের মুখে স্পর্শ করে বলে, যদিও আজ আমাদের জীবনের একটি বিশেষ রাত, কিন্তু আপাতত তুমি বা এই রাত নিয়ে আমার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তবে তোমার সম্পর্কে আমার আজকে সকাল পর্যন্ত যা ধারণা ছিল সেটাও আর এখন নেই। আমার মনে এখন অন্য কিছু চাইছে তোমাকে ঘিরে। মনে হয় তোমাকে ছেড়ে দেওয়া বুঝি আমার আর সাধ্য নেই। তাই বলছি, আগে আমাকে বুঝতে শিখো, তাহলে তোমার জার্নিটা সহজ হবে। নয় আমার আঙিনায় তোমার শেষ ঠিকানা হতে হবে। আমি ছাড়া অন্য কারো দৃষ্টিও মেনে নেব না। আমি আমার পরিবারের কাউকে নিজের পরিবার বলে মনে করি না, এক্সেপ্ট আমার দাদাদি ছাড়া। বাকিরা সবাই নামমাত্র আমার রিলেটিভ। আমি তাদেরকে নিজের জীবনের বিরানোর প্রয়োজনও মনে করি না। এবার তারা ভালো না থাকলেও ভালো, কিন্তু আজ মনে হচ্ছে তুমিও আমার ব্যক্তিগত সদস্যদের মধ্যে একজন। আমার এই মনে হওয়াটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। অনেক কিছুই হারাতে হবে তোমার, শুধু আমাকে ছাড়া। কারণ আমি একবার কাউকে নিজের মনে করলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমার কাছ থেকে কেউ মুক্ত করতে পারবে না, আল্লাহ তাআলা ছাড়া। তে চুপ করে জাংকুকের কথাগুলো শুনে। জাংকুক পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে তের দিকে এগিয়ে দেয়। নাও, এটা তোমার জন্য। এটা কি? খুলে দেখো। তে খুলে দেখে সুন্দর একটি নেকলেস, ডায়মন্ডের। এটা কেন? আমার নাকফুল চাই। নাকফুল মানে? বিবাহিত মেয়েরা নাকফুল পরতে হয়, জানেন না আপনি? ও, সমস্যা নাই, সকালে নিয়ে আসবো। জানি না আমি, আমার নাকফুল লাগবে এখন। ব্যাস, আশ্চর্য, এখন আমি নাকফুল পাবো কোথায়? এটা রাখো, সকালে এনে দিব। নাও। যদি না দিন তো? তোমার একটা নাকফুলের জন্য কি এখন আমি দেশ ছেড়ে পালিয়ে যাব? আজব, বলছি না কাল সকালে এনে দেব। এটা নিয়ে যাও,
বিয়ের ফার্স্ট নাইটে বউকে উপহার দিতে হয়, তাই এটা তোমার উপহার। বাকি তোমার দেনমোহর আমি বিয়ের সময় পরিশোধ করে দিয়েছি। এখন এখন রুমে যাও তুমি, সাথে তোমার যা যা লাগবে একটা লিস্ট করে নিও, কেমন? সকালে পাঠিয়ে দিব আমি। এখন যাও, বিরক্ত করো না আমাকে, গো। তে ছোট ছোট পা ফেলে নিজের রুমে চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে। সকালে নাস্তার টেবিলে নাস্তা করতে বসলে নামজনের মুখ থেকে শুনে জাঙ্কুক পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে গেছে নিজের কাজে। তে হঠাৎ ফুপিয়ে ওঠে। তের কান্না দেখে নামজুন আর জিন অবাক হয়। তের মন সেদিন এতটাই খারাপ হয় যে সেদিন আর তে রুমের দরজাও খুলে নেই, ভাতও খায়নি, কলেজে যায়নি, দরজা বন্ধ করে বসেছিল টানা একদিন। জিন না বুঝলেও নামজুন ঠিকই বুঝছে তের কুকের জন্য তুলপার অনুভূতি। তের বায়না ধরায় জিমিনকে নিয়ে তের ভাই কাই জন বাড়িতে আসে। কিছুক্ষণ থেকে জিমিনকে তেদের সাথে রেখে কাই চলে যায়। জিমিনকে নিয়ে তে রুমে আসতে জিমিন বলে, আচ্ছা তে, কোথাও তো জিজুকে দেখলাম না, উনি কি বাড়িতে থাকে না? জিমিনের কথায় জাঙ্কুকের কথা মনে পড়ে যায়। আবার তের মন খারাপ করে বলে, তোর জিজু শ্বশুর বাড়ি থাকেন সব সময়, বউকে ছাড়া ওনার এখানে থাকতে ভালো লাগে না, তাই তো দুদিন পর পর শ্বশুর বাড়ি চলে যান গোপনে। এবারও তাই করেছে, কাউকে না জানিয়ে শালাকে নিয়ে চলে গেছে। শ্বশুর বাড়ি, বউ, শালা, এগুলো কি বলছিস তে? মাথা ঠিক আছে তোর? যেখানে উনি দুদিন পর পর চলে যায়, মানে সুইজারল্যান্ড, সেটাই হলো ওনার শ্বশুর বাড়ি। আর বউ হলো ওনার কাজ, সারাদিন লেপটে থাকে বউ নামক কাজের সাথে। খাওয়া দাওয়া ঘুম বাদে এই বউ পেলে হলো, বাকি আমরা সবাই জলে আর তলে ওনার জন্যে। শালা হইল ওই ইনু, সারাদিন বাই বাই করে মুখে ফেনা তুলে ফেলে, যেখানে যাবে সেখানে থাকবে এই শালা নামক প্রাণীটি। না আমার জামাই নিজের শালারে ছাড়তে চায়, আর না তার শালা দুলাভাইরে ছাড়তে ইচ্ছুক, একমাত্র টয়লেট ছাড়া বাকি সব জায়গায় শালা দুলাভাই গলাগলি বাপ। ধের এমন কথায় জিমিন হাসতে হাসতে বিছানায় পড়ে যায়। পরের দিন কলেজ থেকে বাড়ি ফেরার জন্য গেটের দিকে যাচ্ছিল তে, হঠাৎ কোত্থেকে যেন জাঙ্কুক চলে আসে। এই যে ম্যাডাম, ভালো আছেন? তে জাঙ্কুককে দেখে চমকায়। মাথার উপর রোদের প্রখর একটু বেশি, তাই হালকা করে মাথা ঘুরে ওঠে। জাঙ্কুক দেখে ধরে ফেলে, কি ম্যাডাম, বেহুশ হবেন মনে হচ্ছে? এত অল্পতে জ্ঞান হারালে চলবে? আমার তো এখন অনেক কিছু করার বাকি, আবার আপনারও অনেক কিছু সহ্য করার বাকি আছে। আমি নিজের শ্বশুর বাড়ি নিজের প্রথম বউ ফেলে শালাকে নিয়ে চলে আসছি আপনার টানে, আর আপনি বেহুশ হবার ধান্দায় আছেন। জাঙ্কুকের এমন কথা শুনে তে ভয় পেয়ে যায়। রাতে জিমিনের সাথে বলা কথাগুলা জাঙ্কুক কিভাবে জানলো? জিমিন তো বলবে না। লজ্জায় হাত দিয়ে মুখ ডেকে ফেলে তে। মুহূর্তে জাঙ্কুকের চোখ যায় তের হাতের অনামিকা আঙ্গুলের ডায়মন্ডের আংটিটির দিকে। এটা এখনো আপনার হাতে কি করে? ফেলে দিলেন না কেন? এটা সুগা ভাইয়ের আম্মু আমাকে গিফট করেছিল, দাদুমণি বলেছে যাতে না খুলি, ফেলে দিলে দাদু আমাকে বকবে মিস্টার বিলেন। তের কথায় জাঙ্কুক রেগে যায়। তের থেকে আংটিটা খুলে ইনুকে ডাকে, এই ইনু, এদিকে আয়, নে ধর এটা, তোর ভাবি তোকে এই আংটিটা গিফট করেছে, তোর একটা গার্লফ্রেন্ড আছে না, এটা বিক্রি করে তাকে চকলেট কিনে দিস কেমন? জাঙ্কুকের এমন কথায় লজ্জায় পড়ে যায় ইনু, সাথে একটু অবাক হয়। এত গোপন কথা জাঙ্কুক কিভাবে জানে? সে তো ইউনজুনকে একটু একটু পছন্দ করে, এখনো তো গার্লফ্রেন্ড হয় নাই। আবার মনে মনে বলে ওঠে, জানবে তো। জাঙ্কুক যে কতটা তীক্ষ্ণ মাইন্ডের সেটা তো আর তার থেকে ভালো কেউ জানে না।
গ্যাংস্টার সাম্রাজ্যে একা আধিপত্য বিস্তার কথা চারটেখানি কথা নয়, বিশাল ব্যাপার। কিন্তু জাংকুক অল্প বয়সে দিন দিন ক্ষমতা পাওয়ার বৃদ্ধি করেছে সবকিছুতে। এই ক্রিমিনাল মাইন্ডের জুড়েই তো। ইনু আর কিছু না বলে আংটিটি নিয়ে সোজা চলে যায় সেখান থেকে। ইনু চলে যেতে জাংকুক তেকে বলে, গাড়িতে উঠে বসো। কেন? কেন আবার? আপনার না নাকফুল লাগবে? নাকফুল পরাবো আপনাকে, চলেন। কথাটা বলে তের দিকে আবার ভালো করে তাকায় জাংকুক। অ্যাপ্রনের সাথে গলায় স্কার্ফটি বাঁধা। তের এমন খোলামেলা পোশাকে জাংকুক একদম পছন্দ হলো না। আপনার এই অবাধ কাপ ছাড়া চলাফেরাটা আমার আর ভালো লাগছে না। বোরকা কই আপনার? জি, আমার তো বোরকা নেই। আর কিছুই বলল না জাংকুক তেকে নিয়ে অফিসে চলে যায়। জাংকুকের কেবিনে গিয়ে তে দেখতে পায় একটা নোজপিনের বক্স। জাংকুক তেকে বলে, পছন্দ করে একটা ওখান থেকে নাও। বক্স খুলে তে তো অবাক। 300-র উপরে নোজপিন আছে এখানে, কোনটা রেখে কোনটা নেবে? পাশে দাঁড়িয়ে আছে পার্লারিস্ট মহিলাটি। বয়ে আছে জাংকুকের সামনে, হাত পা যেন কাঁপছে, কিভাবে তেকে নাক ফোরাবে। অনেকক্ষণ ধরে তে নাকফুলগুলো কাটাকাটি করে। পছন্দ করতে না পেরে বক্স নিয়ে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। দেখুন না মিস্টার ভিলেন, আমি একটাও পছন্দ করতে পারছি না, আপনি একটা নিয়ে দেন। জাংকুক সাথে সাথে পছন্দ করে বক্স থেকে একটা নোজপিন তের হাতে দিয়ে বলে, এটা নাও, এটা নিয়ে যাও ওনার কাছে। পার্লারিস্ট মেয়েটি নাকফুল নিয়ে মেশিনে দিয়ে তে নাকের উপর বসায়। চাপ দিতে তে আহ করে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে মেয়েটির হাতও তত্তর করে কেঁপে ওঠে। মেশিনটি হাত থেকে পড়ে যায় জাংকুকের ভয়ে। জাংকুক দৌড়ে তের কাছে চলে যায়। ওহ, রক্ত বের হচ্ছে তো নাক দিয়ে। ইস, বেশি ব্যথা পাচ্ছ? কষ্ট হচ্ছে বউ? বলছি না এসব দরকার নাই। না, তার বউ সাজতে হবে। এবার এবার ব্যথা কে পেল? জাংকুক তের নাকে অনবরত ফু দিতে থাকে। জাংকুক অস্থির হয়ে যায়, যেন তের চেয়েও বেশি। পার্লারিস্ট মেয়েটিকে ধমক দিয়ে বলে, গেট আউট ফ্রম হিয়ার। মেয়েটি আর দাঁড়ালো না, ভয়ে দৌড়ে চলে যায় জাংকুকের কেবিন থেকে। তের দিকে তাকিয়ে আবার বলে, এখনো ব্যথা হচ্ছে? কেমন লাগতেছে? খুব কষ্ট হচ্ছে? বলছিলাম না না পড়তে। প্লিজ এমন করবেন না আপনি। বউদের নাকফুল ফুলতে হয়। আমরা বলে নাকফুল না ফুললে স্বামীদের নাকি অকল্যাণ হয়। সেজন্যই তো আমি নাকফুল ফুলতে চাইছি, যাতে আপনার অমঙ্গল কিছুতেই না হোক, আপনার যাতে সব কিছুতে ভালো হয়। জি, এসব তুমি বিশ্বাস করো? যত সব থার্ড ক্লাস কথাবার্তা। এগুলো থার্ড ক্লাস কথা না, এগুলো আপনি বুঝবেন না। আমার ব্যথা লাগছে না তো, আপনি শুধু শুধু অস্থির হয়ে যাচ্ছেন। তেকে আর কিছুই বলতে দিল না জাংকুক। হুট করে তেকে জড়িয়ে ধরে। তেও চুপটি করে জাংকুকের বুকে পড়ে থাকে। আগের মতো বেশি চটপট আর ভয় কাজ করে না তের ভিতর। তেও এখন একটু একটু বুঝতে শিখেছে। জাংকুকের কাছে আসলে তে ভালো লাগা শুরু করে সব কিছুতে। জাংকুক এবার তের মুখটা উপরে তুলে তের কপালে একটা চুমু দেয়। তে চোখ বন্ধ করে ফেলে। তের কানে মুখ নিয়ে জাংকুক ফিসফিসিয়ে আদর করে বলে, তুই কবে বুঝবি তে? তোর ব্যথা হলে তোর সব কিছুতে আমার কেমন লাগে সেটা। এতটাও অবুঝ কেন তুই? কেন আমায় বুঝিস না? কেন আমাকে একটু ফিল করতে পারিস না? কেন আমার দুঃখটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করিস না? আমি না হয় একটু কঠিন প্রকৃতির, তুই তো খুবই সাধারণ, খুবই ভালো একটা মেয়ে। তুই তো পারিস আমাকে সব কিছু দিয়ে আঁকড়ে রাখতে। না, সব সময় আমার অবাধ্য হোস কেন রে? জাংকুকের মুখে এত সব কথা শুনে তে অবাকের চরম পর্যায়ে।
তের মিস্টার ভিলেনকে তেকে এতটাই ভালোবেসে ফেললো, এসব কি বলছে? মুহূর্তে তে 2 হাতে জাপটে ধরে জাংকুককে। জাংকুকের অশান্ত বুকটা শান্ত হয় তের এমন আলিঙ্গনে।